ঈদ উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রির শুরুতেই কাউন্টারগুলোতে ভিড়, বাড়তি ভাড়া নেওয়া সহ নানা অভিযোগ যাত্রীদের। দুইটা কি তিনটা সর্বোচ্চ দিতেছে, এর বেশি টিকিট দেয় না। এখন জানি না কি করে দেয় তো সেটা থেকে 1-200 টাকা বেশি নিচ্ছে। যদি রুট অনুযায়ী আলাদা আলাদা কাউন্টার করতো তাহলে আমরা এই ভোগান্তির শিকার হইতাম না। রেলের টিকিট বিক্রি 9 জুলাই থেকে শুরু, নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রার প্রত্যাশা। আধুনিকায়ন ছাড়া কমবে না যাত্রী দুর্ভোগ, বলছেন বিশেষজ্ঞরা। কম বগি দিয়ে দ্রুত ট্রিপ আমি অতিরিক্ত দিয়ে সেইভাবে সেবাটা দিলে রেলের অ্যাসেটও কম লাগে, জনগণও কিন্তু খুশি হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল দাস এবং আমি মিজানুর রহমান কবির। প্রচার মাধ্যমে তোলপাড় অব্যাহত থাকলেও ব্রাজিলের গম গুদামে আছে সামান্যই। চ্যালেঞ্জের পরও মান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেনি কোনো পক্ষ। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ইউরোপে পাচারের জন্যই আনা হয়েছিল শত কোটি টাকার কোকেন। চলতি সপ্তাহে পরীক্ষার জন্য লন্ডন থেকে আসছেন 2 বিজ্ঞানী। ভারত থেকে উজানের ঢলে তিস্তার পানি বাড়ায় রংপুরের 25টি গ্রাম প্লাবিত, চরম ভোগান্তিতে লক্ষাধিক মানুষ। মেক্সিকো উপসাগরে তেল বিপর্যয়ের ঘটনার 5 বছর পর যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে রাজি হল বিপি, প্রায় 2000 কোটি মার্কিন ডলারের সমঝোতা। এবং প্রস্তুতি ম্যাচে ফতুল্লায় সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাট করছে বিসিবি একাদশ। ঈদকে সামনে রেখে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে। আগাম টিকিট সংগ্রহ করতে ভোর থেকেই কাউন্টারগুলোর সামনে ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা। কেউ কেউ আগের দিন সন্ধ্যা থেকে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। তবে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ যাত্রীদের। একই সঙ্গে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন তারা। পবিত্র ঈদকে সামনে রেখে প্রতি বছরই পরিবহন মালিকরা আগাম টিকিট বিক্রি শুরু করেন। ঈদের সময় চাপ সামলাতেই বাস কাউন্টারগুলো থেকে এই টিকিট বিক্রি করা হয়। তাই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েছেন টিকিট প্রত্যাশীরা। বউ বাচ্চা আছে, মা বাবা আছে, ওর সাথে দেখা করতে ঈদ মোবারক করতে যাবো। রোজার দিনে তো লাইনে দাঁড়ায় থাকে অনেক কষ্ট করে একটা সময়, যেহেতু আরো একটু দ্রুতগামী করা যায় তো টিকিট তো এত স্লো প্রসেসে দিচ্ছে, আমরা যদি অনেক কুইকলি প্রসেসে পাইতাম তাহলে তো আমরা এত লং টাইম লাইনে দাঁড়ায় থাকতাম না। তবে শুক্রবার ভোর 6টা থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে টিকিট বিক্রি শুরু হলেও টিকিট পেতে নানা বিড়ম্বনার শিকার হচ্ছেন বলে অভিযোগ তাদের। ফার্স্টে যখন লাইনে দাঁড়িয়েছি তখন আমি 85 সিরিয়ালে ছিলাম, তাহলে সেই হিসাবে আনুপাতিক হারে যদি টিকিট দেওয়া হয় তাহলে আমি অবশ্যই তখন টিকিট পেয়ে যেতাম। দেয় তো সেটা থেকে 1-200 টাকা বেশি নিচ্ছে। দুইটা কি তিনটা সর্বোচ্চ দিতেছে, এর বেশি টিকিট দেয় না। এখন জানি না কি করে। যাদের ফ্যামিলি মেম্বার 2 জন বেশি আছে, 5 জন থাকলে তারা কিভাবে যাবে? একজন কি থুয়া যাবে? 5 জুলাই পর্যন্ত প্রতিদিন ভোর 6টা থেকে বিকেল 6টা পর্যন্ত নির্ধারিত দামে ঈদের আগাম টিকিট বিক্রি করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে নির্ধারিত ভাড়ায় বিআরটিসির বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে 10 জুলাই থেকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে চট্টগ্রাম থেকে উত্তর ও দক্ষিণাঞ্চলের 64টি রুটে ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রি চলছে। এই মুহূর্তে বিআরটিসি টার্মিনালে আছেন আমাদের রিপোর্টার কমল দে। আমরা এখন সরাসরি সেখানে চলে যাচ্ছি। কমল, কবির, আপনার জানেন প্রায় 12 ঘন্টার বেশি সময় ধরে যে কড়া প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে এই টিকিটের জন্য দাঁড়িয়ে আছেন সাধারণ যাত্রীরা। এক্ষেত্রে আপনার জানেন 64টি রুটে আজকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হওয়ার কথা ছিল সবগুলি পরিবহন সংস্থায়, কিন্তু শুধুমাত্র শ্যামলী পরিবহন ছাড়া আর কোনো পরিবহনেই এই যাত্রার টিকিট বিক্রি করছে না। অর্থাৎ সেহরি খাওয়ার পর সাধারণ মানুষরা নগরীর বিআরটিসি, পাহাড়তলী, একেখান, সিটি গেট, অলঙ্কার মোড় ওইসব কাউন্টারতে ভিড় জমেছিল, কিন্তু কোনো কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু না হয় শেষ পর্যন্ত তারা এই বিআরটিসির শ্যামলী
পরিমাণ কাউন্টার এসে ভিড় জমিয়েছে এবং এখন পর্যন্ত প্রায় 12 ঘন্টায় মাত্র 270 জন তারা টিকিট নিতে পেরেছেন, আর বাকিরা এখনো অপেক্ষা করছেন। ইতিমধ্যে প্রায় এই টিকিটের জন্য সিরিয়াল নাম্বার দিয়েছেন এরকম 800 লোক এখনো অপেক্ষা করছেন। এক্ষেত্রে যাত্রীদের পক্ষে অভিযোগ করা হয়েছে যে আগে ঘোষণা দেওয়া হয়েছিল 3 তারিখ থেকে এই অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে, কিন্তু কোনো কাউন্টারে টিকিট বিক্রি শুরু করেনি। এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম হানিফ পরিবহন সহ বিভিন্ন পরিবহনের সাথে, তারা বলছেন তাদের প্রস্তুতি ছিল 3 তারিখ থেকে, কিন্তু যেহেতু যাত্রী সংখ্যা কম হবে ধারণা করে তারা আর অগ্রিম টিকিট বিক্রি শুরু করেনি এবং তারা বলছেন যে আগামী 5 তারিখ থেকে বাকিরাও টিকিট বিক্রি শুরু করবে। আর শ্যামলী পরিবহনের যে টিকিট বিক্রি চলছে এই ব্যাপারে যাত্রীরা অভিযোগ করছেন তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও টিকিট পাচ্ছেন এবং যারা টিকিট পাচ্ছেন তাদের কাছে চড়া দাম রাখা হচ্ছে। এই ব্যাপারে আমরা কথা বলেছিলাম শ্যামলী পরিবহন কর্তৃপক্ষের সাথে, তারা দাবি করছেন তারা নির্ধারিত টাকায় আদায় করছেন, অর্থাৎ সরকার নির্ধারিত যে ভাড়া রয়েছে সে ভাড়া এবং সেই সাথে তারা ভ্যাট যুক্ত করে মূলত এই ভাড়া নিচ্ছেন, বাড়তি কোনো তারা ভাড়া নিচ্ছেন না। অর্থাৎ একটিমাত্র কাউন্টার থেকে টিকিট বিক্রি দেওয়া শুরু হওয়ার কারণে যাত্রীদেরকে পড়তে হচ্ছে চরম দুর্ভোগের মধ্যে। আর এই ভোগান্তির মধ্যে দিয়ে শুরু হয়েছে ঈদের অগ্রিম টিকিট বিক্রি। এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রামের অগ্রিম টিকিট বিক্রি সর্বশেষ। কমল দে আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রির খবর আজ দেওয়া হচ্ছে। বাসের একটি বাস কোম্পানি থেকে টিকিট দেওয়া হচ্ছিল। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল অংশের বিভিন্ন স্থানে খানাখন্দকের কারণে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, পাশাপাশি ধীরগতিতে গাড়ি চলায় সৃষ্টি হচ্ছে যানজট। যাত্রীদের অভিযোগ, সংস্কারের নামে বালি ও ইটের খোয়া ফেলা হলেও তা স্থায়ী কোনো পদক্ষেপ নয়। এ অবস্থায় ঈদ সামনে রেখে দ্রুত মহাসড়কের সংস্কার কাজ শেষ করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের পাঠানো তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে গোড়াই পর্যন্ত প্রায় 50 কিলোমিটার পর্যন্ত রাস্তা খানাখন্দকে ভরে গেছে। তার উপর গত কয়েকদিনের টানা বর্ষণে মহাসড়কের পৌলি, রসুলপুর, বিক্রমহাটি, করটিয়া বাইপাস ও তারুটিয়া সহ বেশ কয়েকটি পয়েন্টে নতুন করে গর্তের সৃষ্টি হয়েছে। আর সামনে ঈদ হওয়ায় অন্য সময়ের চেয়ে গাড়ির চাপ বাড়ায় ঝুঁকি নিয়ে 2 লেনের এই মহাসড়কে চলাচল করছে হাজার হাজার গাড়ি। কয়েকদিন আগে বৃষ্টির কারণে রাস্তার অবস্থা আবার খুব খারাপ হয়, জায়গায় জায়গায় গর্ত হয়ে গেছে, আবার এই যে ভাঙচুর হয়ে গেছে, এগুলোর জন্য গাড়ি ঘোড়া দুর্ঘটনা বেশি। যখনই জার্নিং করে সেখানে গাড়ি আউটলাইন হওয়া হচ্ছে, আউটলাইন হলে তো গাড়ি গর্ত চলে যাবে, তাহলে ভাঙা রোড ভাঙা হলে তো সমস্যা হবে। যাত্রীদের অভিযোগ, খানাখন্দক ভরাটে পাথর ও বিটুমিন ছাড়া সাময়িকভাবে শুধু বালু আর ইটের খোয়া ফেলার কারণেই সামান্য বৃষ্টিতে আবারও গর্তের সৃষ্টি হয়। বিগত 20 বছরের ভিতরে এরকম খারাপ কাজ কোনোদিন হয় নাই। যেদিন থেকে কাজ করছে তার পরের দিন থেকে রাস্তা বুঝে গেছে গাড়ির চাকার লাগে, এখন জায়গায় জায়গায় মনে করছেন আগের চেয়েও খারাপ হয়ে গেছে। একদম নর্মাল থার্ড ক্লাস হলো ইটের গুঁড়া দিয়ে যায়, তারপরক্ষণে 10 মিনিটের ভিতরে আবার বুঝা যায়। এই যে সামনে যে ইট আসতেছে, এই যে রাস্তার মেরামত না করা হয় তাহলে পরিস্থিতি ভয়াবহ। মহাসড়কের বেহাল দশার কথা স্বীকার করে ঈদে ঘরমুখ মানুষের ভোগান্তি কমাতে দ্রুত সংস্কার কাজ শুরুর কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। ঈদের আগে এনি হাও বৃষ্টি হলেও এক ধরনের রিপেয়ার হবে, আর বৃষ্টি না হলেও এক ধরনের রিপেয়ার, ইনশাআল্লাহ খানাখন্দক থাকবে না। এই মহাসড়কের ওপর দিয়ে প্রতিদিন চলাচল করে উত্তরাঞ্চলের 16টি জেলার যানবাহন। সময় সংবাদ, টাঙ্গাইল। আসন্ন ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে 9 জুলাই থেকে। ঈদের আগের দিন পর্যন্ত চলবে টিকিট বিক্রি, আর 25% টিকিট কাটার সুযোগ থাকছে অনলাইনের মাধ্যমে। রেলমন্ত্রী জানালেন, এবার রেল যাত্রা নির্বিঘ্ন করতে 159টি নতুন বগি এবং 25টি ইঞ্জিন সংযোজন হচ্ছে। তবে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রেলের আধুনিকায়ন ছাড়া কমবে না যাত্রী দুর্ভোগ। ঈদের রেল প্রস্তুতি নিয়ে রিপোর্ট করেছেন কামরুজ্জামান মামুন। কমলাপুর রেলওয়ে স্টেশনের ওয়ার্কশপের এই খটখট শব্দ জানান দিচ্ছে দুয়ারে ঈদ। তাই তো ব্যাপক ব্যস্ততা এখানে। সারিয়ে তোলা হচ্ছে ত্রুটিপূর্ণ বগি ও ইঞ্জিন। এই গাড়িতে প্রচুর প্যাসেঞ্জার যাবে, যার জন্য এই গাড়ির স্প্রিংগুলো যেন মোর ইফেক্টিভ থাকে। নাট, বোল্ট এই সমস্ত ভালোভাবে চেক করে দিতে হয়, যাতে কোনো মারাত্মক কোনো দুর্ঘটনা না ঘটে। প্রিয়জনের সাথে রঙিন হয় উৎসবের আনন্দ, তবে সে রং মুহূর্তেই ফিকে হয় ট্রেনে বাড়ি ফিরতে হবে বলে। চিত্রের বৈচিত্র্য নেই, প্রতি বছর একই। ছাদে, মেঝেতে, দরজায় ঝুলে দুলে দুলে চলে রেলগাড়ি। রোজার অর্ধেক এখনো আসে নাই, শেষ হয় নাই, তারপরে অনেক ভিড়। স্পেশাল ট্রেন দরকার, খুব কম সময়ে বাড়িতে পৌঁছতে পারি, এই জিনিসটা যেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ দেখে। ট্রেনটাতে উঠে যতক্ষণ পর্যন্ত সিটে না বসবো ততক্ষণ পর্যন্ত আসলে শান্তিটা পাই না। রেলমন্ত্রীর কাছে প্রত্যাশা যাতে আমরা
নির্বিঘ্নে মা বাপ আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারি। 9 তারিখে আমরা 13 তারিখে টিকিট দেবো, 10 তারিখে 14 তারিখে টিকিট দেবো, এইভাবে পরপর 17 তারিখ ঈদের আগের দিন পর্যন্ত টিকিট দিয়ে যাব। বরাবরের মতো বাড়তি বগি ও ইঞ্জিন সংযোজন করে পরিস্থিতি সামালের আশ্বাস রেলমন্ত্রীর। আর যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, বগি সংযোজন সমাধান নয়, বরং দরকার আধুনিকায়ন। 1029টি কোচের ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের রেলপথে যাত্রীদেরকে নিয়ে আসা যাওয়া করবে। 225টি ইঞ্জিন বহরে এসে যোগ হবে। প্রতিদিন কমপক্ষে 2,50,000 বা তার উপরে যাত্রী যাতে পরিবহন করতে পারে, আমরা এই ব্যবস্থা হাতে নিয়েছি। বেশি বগি এনে আস্তে আস্তে চালিয়ে আমি জনগণকে সেবা দিব তা না করে আমি কম বগি দিয়ে দ্রুত ট্রিপ আমি অতিরিক্ত দিয়ে সেই সেবাটা দিলে রেলের অ্যাসেটও কম লাগে, জনগণও কিন্তু খুশি হয়। আমরা এখনো ইলেকট্রিফিকেশনই যাই নাই। সকল ঝক্কি আর ব্যস্ততা ফেলে ঈদ এলেই শেকড়ের টানে গায়ের পানে ছুটে চলা স্বজন সান্নিধ্যের আশায়। আর এই আনন্দ যাত্রায় যেন ছেদ না পড়ে, তাই তো ব্যস্ত বাংলাদেশ রেলওয়ে। চলবে গাড়ি, যাবে বাড়ি, আর এই আনন্দ যাত্রা হোক নির্বিঘ্ন। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। ব্রাজিল থেকে আমদানি করা 2 লাখ টন গমের মান নিয়ে প্রচার মাধ্যমে প্রশ্ন ওঠার পর খাদ্য মন্ত্রণালয় তা যে কাউকে পরীক্ষার জন্য চ্যালেঞ্জ জানালেও এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান সে উদ্যোগ নেয়নি। ইতোমধ্যে আমদানি করা গমের শতকরা 87% বিতরণ হয়ে গেছে বলে জানা গেছে। এরপরেও যদি কারো সন্দেহ থাকে, আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যারা বাংলাদেশের যে সমস্ত গোডাউনে আমাদের এই গম আছে সেই গম তারা সংগ্রহ করতে আমি তাদেরকে সাহায্য করব। নমুনা সংগ্রহ করুক, বাংলাদেশের যে কোনো ল্যাবরেটরিতে তারা পরীক্ষা করুক স্ব-উদ্যোগে। গত রোববার মন্ত্রী এভাবেই চ্যালেঞ্জ জানানোর পর খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি গুদামকে এই মর্মে নির্দেশ দেওয়া হয় যে পরীক্ষার জন্য কোনো প্রতিষ্ঠান লিখিতভাবে গম চাইলে তা যেন সরবরাহ করা হয়। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত খবর হচ্ছে কোনো পক্ষ থেকেই পরীক্ষার জন্য গম চাওয়া হয়নি। আর যে গম নিয়ে প্রচার মাধ্যমে এত আলোচনা, তার স্টকও শেষ প্রায়। প্রচার মাধ্যমে পোকায় খাওয়া যে গমের ছবি ছাপা হচ্ছে তা নিয়েও রয়েছে মন্ত্রীর ভিন্ন বক্তব্য। 6 লাখ টন গম 12টি টেন্ডারে আমরা আমদানি করি। এর মধ্যে 4টি দরপত্রের বিপরীতে 2টি কোম্পানি ব্রাজিল থেকে গম দেয়। পত্রপত্রিকায় যে সমস্ত গমের ছবি ছাপা হচ্ছে, এখানে আমাদের গুদামের কোনো গম এর সাথে কোনো সাদৃশ্য নাই। তবে ইতিমধ্যে প্রকাশিত ছবি এবং নানা প্রতিবেদনের সূত্র ধরেই প্রধান বিরোধী দল সহ বিভিন্ন মহল থেকে মন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। এই সরকার পচা গম আসছে, এই গমগুলিকে আটা বানিয়ে সাধারণ মানুষকে খাইয়ে এইভাবে মারছে, কিন্তু তারপরেও তারা মন্ত্রিত্বে বহাল রয়েছেন। সম্পূর্ণ নিরপেক্ষ অনুসন্ধান এবং তদন্তের মাধ্যমে এটাকে প্রমাণ করার চেষ্টা করা যে আসলে কি ঘটেছে, কারা দায়ী। গমের মানের বিষয়টি শেষ পর্যন্ত একজন আইনজীবী উচ্চ আদালতে নিয়ে গেলে তার পক্ষে শুনানি করেন বিএনপির একজন যুগ্ম মহাসচিব। ব্রাজিল থেকে আমদানিকৃত গম জনগণের খাওয়ার উপযুক্ত কিনা সে ব্যাপারে জানতে চেয়ে শোকজ রুল দিয়েছে। খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী রোববার উচ্চ আদালতের আদেশ আসতে আসতে তাদের গুদামগুলোতে অবশিষ্ট 13% মধ্যে আর সামান্যই অবশিষ্ট থাকবে। আর যত বিরূপ প্রচারণাই হোক, মন্ত্রণালয়ের এখন পর্যন্ত এটাই স্বস্তি যে শতকরা 87% গম খাওয়া হয়ে গেছে, তার জন্য তাদের কাছে কোনো ধরনের অসুস্থতার খবর আসেনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সূর্যমুখী তেলের নামে শত কোটি টাকা মূল্যের লিকুইড কোকেন মূলত ইউরোপের একটি দেশে পাচারের জন্যই বলিভিয়া থেকে বাংলাদেশে আনা হয়েছিল। বাংলাদেশকেই ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে পাচারকারীরা। পাচারের গন্তব্য হিসেবে তদন্তকারী সংস্থাগুলো সন্দেহের তালিকায় রয়েছে যুক্তরাজ্য। এদিকে উদ্ধার করা কোকেন পরীক্ষার জন্য চলতি সপ্তাহেই যুক্তরাজ্য থেকে 2 জন বিজ্ঞানীর বাংলাদেশে আসার কথা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশে মদ গাঁজার পাশাপাশি হেরোইন, ফেন্সিডিল কিংবা ইয়াবার ব্যবহার আশঙ্কাজনক হলো কোকেনের তেমন প্রচলন নেই। সহজলভ্য না হওয়া এবং অনেকটা দামি মাদক হওয়ায় এখানকার মাদক সেবীদের কাছে কোকেন তেমন পরিচিত নয়। এই অবস্থায় চট্টগ্রাম বন্দরে ধরা পড়েছে কোকেনের বিশাল চালান। কোকেন ব্যবহার করেছে এইরকম রুগী আমরা এখনো পাইনি। তবে চট্টগ্রাম বন্দরে যেটি আসছে, যেটি এইখানে ব্যবহারের জন্য নয়, এটি অন্য কোনো দেশে ব্যবহারের জন্য। এটা বেশি ব্যবহার হয় ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশে। বাংলাদেশকে ব্যবহার করে তৃতীয় কোনো দেশে চালানটি যাচ্ছে বলে ধারণা করা যেতে পারে।
নগর গোয়েন্দা পুলিশের প্রাথমিক তদন্তে বের হয়ে এসেছে এই চালানের গন্তব্য সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। অনুসন্ধানে বের হয়ে এসেছে লন্ডন থেকে নিয়ন্ত্রণ হচ্ছিল এই কোকেন চালান আমদানি এবং খালাস প্রক্রিয়া। এটা পাচারের ক্ষেত্রে ইউরোপে থাকা একটি দেশের বংশোদ্ভূত বাংলাদেশি বংশোদ্ভূত 2-3 জন নাগরিক এটার সাথে জড়িত, সেহেতু আমরা ধারণা করছি প্রাথমিকভাবে যে হয়তো এটা ইউরোপেরই কোনো রাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য তারা প্রক্রিয়া করছিল। এদিকে উদ্ধারকৃত কোকেন পরীক্ষার জন্য চলতি সপ্তাহে যুক্তরাজ্য থেকে চট্টগ্রাম আসবেন 2 জন বিজ্ঞানী। এছাড়া যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকেও 2 জন সদস্য ইতিমধ্যে বাংলাদেশে এসেছেন। তেল থেকে কিভাবে ডাস্ট ফর্মে কোকেন আনা যাবে সেরকম কোনো প্রযুক্তি কিন্তু আমাদের দেশে নাই। ব্রিটিশ সায়েন্টিস্ট যারা আসবেন তারা এই ফর্মেট থেকে ডাস্ট ফর্মে কিভাবে আনা যায় এই ব্যাপারে তারা মতামত দেবেন। গত 8 জুন চট্টগ্রাম বন্দর থেকে কোকেনের এই চালান আটকের ঘটনায় এ পর্যন্ত মোট 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা সবাই চালানটি বন্দরে আনা এবং এর খালাস প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে। এবারও সুবিচার পেল না কুড়িগ্রামের ফেলানির পরিবার। পুনর্বিচারের রায়ে বিএসএফ সদস্য অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা। মেগা এবারে বাজারে নিয়ে এসছে মেগা ফ্লোরোস্কেল ডাবল মনিটরিং এর মাধ্যমে আপনার ওজন মনিটরিং সম্ভব। ভারত থেকে উজানের ঢলে তিস্তার পানি বাড়ায় রংপুরের 2টি উপজেলায় প্রায় 25,000 পরিবারের লক্ষাধিক মানুষ এখন পানিবন্দী। আকস্মিক এই পানি বাড়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন বাসিন্দারা। গবাদি পশু ও গৃহস্থালী জিনিসপত্র নিয়ে তারা আশ্রয় নিয়েছেন তিস্তা বাঁধসহ বিভিন্ন স্থানে। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। উজানের ঢলে বুধবার মধ্যরাত থেকে তিস্তায় আকস্মিকভাবে বেড়ে যায় পানি এবং তা ছড়িয়ে পড়ে গঙ্গাচড়া ও কাউনিয়ার বিভিন্ন অংশে। এতে পানিবন্দী হয়ে পড়েন 2 উপজেলার কয়েকটি ইউনিয়নের অন্তত লক্ষাধিক মানুষ। বাড়িঘর তলাইছে, বহু জায়গা ডুবে গেছে, মাছের ক্ষেত খাড়া, ভুট্টে রেটেলে সব ভাসি গেছে। রান্না বান্না কিছু করবার পাই নাই, আমার অন্তনে এই তো পানিতে হাবুডুবু করি চল। খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়েছে। রোজা খুলি যে আমরা ইফতার করে কিছু খাবো তার কোনো ব্যবস্থা নাই। সেহেরির জন্য প্রস্তুতি নিতে ঘুম থেকে উঠেই তারা দেখতে পান ঘরের ভেতর হাঁটু পানি। হঠাৎ করে এই পানি বেড়ে যাওয়ায় স্রোতে ভেসে গেছে আশপাশের পুকুরের লাখ লাখ টাকার মাছ। 6 থেকে 7 লক্ষ টাকার মাছ গতবার বেড়ে গেছে। এবার ওই রকম মাছ আমি মাছ ছাড়ছি, সমস্ত পুনায় মাছ চলে গেছে। যদি আগে থেকে অ্যাকশন নিত তাহলে এটাই ক্ষয়ক্ষতিটা হতো না। যখন আমাদের বাড়িতে পানি ওঠে আমরা পানিবন্দী হয়ে যাই, তখন উপজেলা প্রশাসন সহ সবারই টনক নড়ে। এরপরে যখন পানি চলে যায় তখন আর কোনো কারো খবর থাকে না। এসব বানভাসী মানুষেরা বর্তমানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধসহ বিভিন্ন উঁচু স্থানে অবস্থান নিলেও সরকারিভাবে এখন পর্যন্ত কেউ তাদের খোঁজ নেয়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন জেলা প্রশাসনের কাছে বরাদ্দ চেয়েছেন তারা। বাচ্চা কাচ্চা নিয়ে থাকা যায়, বাদে উঠিয়ে আর কি এই তাঁবুতে গিয়ে বাদের মধ্যে বসি। বাড়ি ঘর তো আর কি রান্না করতে খাইতে পারিনি আর কি, সেই জন্য রাস্তার মধ্যে ভাত রান্না করতেছি। বিশুদ্ধ পানি, শুকনো খাবার এটা বিশেষ জরুরি। ইউনো স্যার তদারকি করতেছেন, জেলা প্রশাসক মহোদয় আশ্বাস দিয়েছেন যে এর মধ্যে দ্রুত গতিতে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে 2 উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রাথমিকভাবে 75,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। গঙ্গাচড়া এবং কাউনিয়া এলাকায় আমরা সরেজমিন পরিদর্শন করেছি। ইউনো সাহেবরা যেটি চেয়েছেন সেটি আমরা দিয়েছি। আমরা একটি চাহিদাপত্র প্রেরণ করেছি, তো সে মোতাবেক আমাদের দরকার হলে আমরা আশা করি এটি পেয়ে যাব। তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টের পানি বিপদসীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। আবারও সুবিচার থেকে বঞ্চিত হলো কুড়িগ্রামের ফেলানির পরিবার। বহুল আলোচিত ফেলানি হত্যা মামলার পুনর্বিচারের রায়েও নির্দোষ সাব্যস্ত হয়েছে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষ। গতরাতে বিবিসি বাংলার ওয়েবসাইটে প্রকাশিত শীর্ষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর একাধিক সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করে গণমাধ্যমটি। এদিকে পুনর্বিচারের রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন ফেলানির পরিবার। বিবিসি বাংলার ওয়েবসাইটে প্রকাশিত শীর্ষ প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত 10টার দিকে ভারতের কুচবিহারের বিএসএফ এর সদর দপ্তরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স আদালত ফেলানি হত্যা মামলার পুনর্বিচারে পূর্বের রায় বহাল রাখেন। তবে রায়ে এখনো বিএসএফ মহাপরিচালক স্বাক্ষর না করায় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো ঘোষণা দেয়া হয়নি। অবশ্য এবারও অসন্তুষ্ট হলে ফেলানির পরিবার ভারতের আদালতে পুনর্বিচারের রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করতে পারবে বলেও জানানো হয় বিবিসি বাংলার প্রতিবেদনে।
এদিকে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে আবারও নির্দোষ ঘোষণা করে ভারতের আদালতের এ রায়ে হতাশ ফেলানীর পরিবার সহ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কলোনিটারি গ্রামের মানুষ। আবার বিচার করলো, আবার খালাস দিয়ে দিল। এই বিচার তো আমরা মানলাম না। এটা তো বিএসএফ আমাদের সঙ্গে তামসা করতেছে, এটা তো বিচার হইল না। খুব আশায় আছিলাম, কিন্তু আজকে শুনে আমার মনে আত্মাটা আমি ফাইটে যেতেছে। আজকে যেরকম খালাস দিয়েছে আত্মাটা ফাইটে যেতেছে। ফেলানি যে বিচারটা করলো ভারতের বিএসএফ এরা, এই বিচারটা আসলে ঠিক করলো না। আমরা বিচারটা আবার পুনরায় চাই, কিন্তু এই বিচার মানব না। ফেলানীর পরিবার চাইলে ভারতের উচ্চ আদালতে আইনি সহায়তা সরকার দেবে বলে আশা প্রকাশ করেছেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিঙ্কন। যে বিচারের রায় হয়েছে এটি ন্যায্য বিচার। একই বিচারক মণ্ডলী আবার কিন্তু পুনর্বিচারের আসনে বসেছিলেন। সেক্ষেত্রে আমাদের সন্দেহ গোড়া থেকেই ছিল ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে। ভারতীয় উচ্চতর আদালতে ক্ষতিপূরণ সহ নানাবিধ সিভিল কোর্টে যাওয়ার ক্ষেত্রে একটা সুযোগ থেকে যাবে। সেই ক্ষেত্রে যদি ফেলানীর বাবা বা তার পরিবার যদি সাহায্য চায়, বাংলাদেশ নিশ্চয়ই সেই সাহায্যটি তার কূটনৈতিক পর্যায়ে বিবেচনা করে নিশ্চয়ই দিবে। 2011 সালের 7 জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ। ওই ঘটনায় মামলা দায়েরের পর 2013 সালের 5 সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করে জেনারেল সিকিউরিটি ফোর্সের 5 সদস্যের বিচারিক আদালত। এর প্রধান বিএসএফ এর ডিআইজি সিপি ত্রিবেদী। পরে ফেলানীর বাবা মা রায় প্রত্যাখ্যান করায় মামলার পুনর্বিচার শুরুর 9 মাস পর বৃহস্পতিবার এ রায় দেয়া হলো। সময় সংবাদ, কুড়িগ্রাম। অভিজিৎ রায় হত্যার তদন্তে অগ্রগতি না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন অভিজিৎ রায়ের বাবা ডক্টর অজয় রায়। এছাড়া অভিজিৎ হত্যায় সরাসরি জড়িত দুজনকে পুলিশ শনাক্ত করলেও তারা এখনো গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরসি মজুমদার মিলনায়তনে এক সেমিনারে তিনি একথা বলেন। এ সময় অর্থনীতিবিদ ডক্টর এম এম আকাশ বলেন, বর্তমান সরকারকে নিজের স্বার্থে জঙ্গিবাদ প্রতিহত করতে হবে। এই হত্যাকাণ্ড বিচার পদ্ধতি আমাদের গোয়েন্দা বিভাগ চালাচ্ছে, তাতে খুব একটা আশার চিত্র এখনো লক্ষণীয় নয়। তারা নিশ্চিতভাবে দুজন হত্যাকারী যারা সরাসরি অভিজিৎকে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট এবং তাদের এক সহকারী, এই 3 জন ব্যক্তিকে তারা চিহ্নিত করতে পেরেছেন, কিন্তু এখন পর্যন্ত ধরতে পারেনি। আওয়ামী লীগ তো এটা বুঝতে হবে যে তার নিজের বেঁচে থাকার জন্যই আপোষের রাস্তা দিয়ে সে আগাতে পারবে না। আর আমাদেরকে বুঝতে হবে যে কিছুতেই আমরা জঙ্গি এবং জামাতকে ক্ষমতায় আসতে দিতে পারি না। জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানের ঈদের কেনাকাটা। ছুটির দিন হওয়ায় সরগরম শপিং মলগুলো। ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটিতে আছেন সহকর্মী সাজিদ রাজু। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাজু, দর্শক, যেমনটি আপনারা দেখছিলেন যে আমরা সকাল থেকে আপনাদেরকে ঘুরে ঘুরে বিভিন্ন মার্কেটে ঈদ কেনাকাটার খবর আপনাদের জানাচ্ছিলাম। আমরা এখন রয়েছি রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি শপিং মলে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কাপড়ের দোকানগুলো রয়েছে। এখানে কিন্তু প্রচুর সংখ্যক দর্শকের সমাগম আজকে হয়েছে। ক্রেতারা সকাল থেকে আসা শুরু করেছেন। আজকে আপনারা জানেন যে সাপ্তাহিক শুক্রবার ছুটির দিন। এই দিনে কিন্তু সেই সকালবেলা থেকে আমরা দেখেছি যে দর্শনার্থীদের, ক্রেতাদের উপচে পড়া ভিড় বিভিন্ন মার্কেটে। আজকে তারই ধারাবাহিকতায় কর্ণফুলী গার্ডেন সিটিতে আমরা জুমার নামাজের ঠিক পরপরই চলে এসেছি। আপনারা জানেন কিছুক্ষণ আগেই জুমার নামাজ শেষ হয়েছে, যার কারণে এখন যে ধরনের ক্রেতাদের আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের সবাইকে নিয়ে তারা এখানে একত্রিত হয়েছেন। বিশেষ করে পরিবারের সবচেয়ে কনিষ্ঠতম সদস্য যারা রয়েছে, ছেলে মেয়েদেরকে নিয়ে অভিভাবকরা ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন এবং তাদের চাহিদা মতো পোশাক তারা ক্রয় করতে পারছেন। এবারের যে পোশাকগুলো মূলত রয়েছে, বিশেষ করে ভারতীয় পোশাকের বাজারে কিন্তু ব্যাপক আধিপত্য দেখা যাচ্ছে। সেই সঙ্গে রয়েছে দেশীয় যে বিভিন্ন দেশীয় পোশাকের সমারোহ কিন্তু এখন রয়েছে। ভারতীয় পোশাকের মধ্যে এবার যেটি চলছে, যেমন সুন্দর সুন্দর কিন্তু নাম আমরা দেখতে পাচ্ছি, কিরণমালা, সারারা এবং পিকে পোশাকগুলো এখন কিন্তু চলছে। সেই সঙ্গে অনেকেই গতবারের যে পাখি ড্রেসের কথা গতবার আমরা বহুল প্রচার
প্রচারিত একটি পোশাকের নাম আমরা শুনেছি, সেটিও কেউ কেউ এসে খোঁজ খবর নিচ্ছেন সেই পোশাকটির, এবং সেই সঙ্গে মখমলের উপর কাজ করা বেশ কিছু পোশাক, সেগুলো কিন্তু মোটামুটি চলছে। আরেকটি যে বিষয় আপনাদের জানাতে চাই, পোশাকের দামের ব্যাপারে কিন্তু ক্রেতাদের বেশ মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। কেউ কেউ বলছেন যে এবারের যে পোশাকগুলো বাজারে রয়েছে সেগুলোর মোটামুটি দাম রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে, আবার কেউ কেউ বলছেন যে দাম বেশ চড়া, এবং এই মতামতটি আমরা সবচেয়ে বেশি দেখতে পাচ্ছি। বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছে, এবার ভারতীয় পোশাকের আমদানি এই মুহূর্তে ঠিক ওভাবে নাই যেমনটি হয়েছিল রোজার আগে। তো সবকিছু মিলিয়ে যেটা হয়েছে যে বিক্রেতারা আশা করছেন এবার রোজায়, এখন আপনারা জানেন যে মাসের 3 তারিখ 10 তারিখের পরেই যখন কর্মকর্তা কর্মচারী তারা বেতন বোনাস পাওয়া শুরু করবেন, তারপর থেকে এবং রোজাও তখন মাঝামাঝি চলে আসবে, তারা আশা করছেন যে ঈদ যত কাছে এগিয়ে আসবে ততই তাদের বেচাকেনা আরো বেশি জমে উঠবে, এবং চাঁদ রাত পর্যন্ত তারা এই বেচাকেনা সেইভাবে এবং বেশি আকারে বেচাকেনা হবে এবং দর্শক সমাগম হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো মোটামুটি এই ছিল আমার হাতে ঈদ কেনাকাটার সর্বশেষ খবর। দর্শক, রাজধানীতে ছুটির দিনে জমে উঠেছে ঈদের কেনাকাটা। আর রাজধানীর কর্ণফুলী শপিং মল থেকে আমাদেরকে জানাচ্ছিলেন ঈদ কেনাকাটার খবর আমাদের সহকর্মী সাজিদ রাজু। দ্বিতীয় দিনের মতো বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছে সাভারের আশুলিয়ার এশিয়া ডিজাইন লিমিটেডের শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে চলছে শ্রমিকদের এই অবস্থান ধর্মঘট। বেতন পরিশোধ নিয়ে একাধিকবার কথা দিয়েও মালিকপক্ষ কথা না রাখায় বাধ্য হয়ে ন্যায্য দাবি আদায়ে রাস্তায় নামতে হয়েছে বলে জানালেন এখানকার ধর্মঘটরত শ্রমিকরা। এ সময় 20 রমজানের মধ্যেই বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন তারা। এশিয়া ডিজাইন লিমিটেডের কাছে 120 জন শ্রমিকের বকেয়া বেতন ও বোনাস সহ 15 থেকে 17 লাখ টাকা পাওনা রয়েছে বলে দাবি করেছেন শ্রমিকরা। এছাড়াও গেল 3 মাসের বেতন না দিয়েই কারখানাটি অঘোষিতভাবে মালিকপক্ষ বন্ধ করেছে বলেও অভিযোগ রয়েছে শ্রমিকদের। এদিকে আগামী রোববারের মধ্যে বেতন ভাতা পরিশোধের ব্যাপারে মালিকপক্ষ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরত শ্রমিকদের পক্ষে থাকা জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা। দু সালে মেক্সিকো উপসাগরে তেল ছড়িয়ে পড়ে পরিবেশের ক্ষতি ও মানুষের প্রাণহানির ঘটনায় যুক্তরাষ্ট্রকে 1870 কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিচ্ছে বহুজাতিক তেল ও গ্যাস কোম্পানি বিপি। প্রায় 5 বছর দর কষাকষির পর ক্ষতিপূরণ নিয়ে মার্কিন বিচার বিভাগের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাজ্য ভিত্তিক এই প্রতিষ্ঠানটি। 2010 সালে মেক্সিকো সাগরে বিপির লাইসেন্সধারী ট্রান্স ওশানের তেল উত্তোলন ক্ষেত্রে বিস্ফোরণ ঘটে। এতে সাগরে 12 কোটি 50 লাখ গ্যালনের বেশি তেল ছড়িয়ে পড়ে। বিস্ফোরণে তেল উত্তোলন কাজে নিয়োজিত 11 কর্মী নিহত ও 17 জন গুরুতর আহত হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ তেল ছড়িয়ে পড়ার এই ঘটনায় ব্যাপকভাবে ক্ষতি হয় পরিবেশের। দেশটির জাতীয় জীববৈচিত্র্য সংস্থার তথ্য মতে সাগরে তেল ছড়িয়ে পড়ায় 6 মাস পরও 8000-এর বেশি পাখি, সামুদ্রিক কচ্ছপ ও সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী মারা যায়। বিপির দেয়া ক্ষতিপূরণের অর্থ পাবে আলাবামা, ফ্লোরিডা, লুইজিয়ানা, মিসিসিপি ও টেক্সাস অঙ্গরাজ্য সরকার। সমঝোতা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের সরকারগুলো। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা প্রস্তুতি ম্যাচের খবর। বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতিমূলক টি-20 ম্যাচে দাপট দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। ফতুল্লায় প্রোটিয়াদের পেস আগ্রাসনে মাত্র 99 রানে গুটিয়ে গেছে বিসিবি একাদশ। 100 রানের জয়ের লক্ষ্যে দ্রুতই ব্যাটিংয়ে নামবে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপের পর দীর্ঘ বিরতি দিয়ে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচেই জ্বলে উঠেছেন প্রোটিয়া বোলাররা। তাই তো উপমহাদেশের আবহাওয়ার সাথে লড়াই করতে থাকা সফরকারীদের বোলিং তোপে মাত্র গুটিয়ে গেছে স্বাগতিক বিসিবি একাদশ। এর আগে বিসিবি একাদশের মোড়কে প্রস্তুতি ম্যাচে রয়েছেন টাইগার টি-20 স্কোয়াডে ডাক পাওয়া রনি তালুকদার ও সোহাগ গাজী। এছাড়া দলের অন্যান্য ক্রিকেটারদের মধ্যে রয়েছেন দীর্ঘদিন লাল সবুজে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতা। কিন্তু স্কোর বোর্ড 6 রান যোগ করতেই বিদায় নেয় 2 উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদার ও এনামুল হক। এরপর যাওয়া আসার মিছিলে ব্যস্ত হয়ে ওঠেন বিসিবি একাদশের ব্যাটসম্যানরা। দলের পক্ষে সর্বোচ্চ 29 রান আসে অধিনায়ক কায়েসের ব্যাট থেকে। ডেভিস ওয়াইস নিয়েছেন 3টি উইকেট। দুপুরের সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদ উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রির শুরুতেই কাউন্টারগুলোতে ভিড়। ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে 9 জুলাই থেকে। সংযোজন হচ্ছে 1.5 শতাধিক বগি, 25টি ইঞ্জিন। প্রচার মাধ্যমে তোলপাড় অব্যাহত থাকলেও ব্রাজিলের গম গুদামে আছে সামান্যই। চ্যালেঞ্জের পরও
মান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেনি কোনো পক্ষ। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ইউরোপে পাচারের জন্য আনা হয়েছিল শত কোটি টাকার কোকেন। চলতি সপ্তাহে পরীক্ষার জন্য লন্ডন থেকে আসছেন 2 বিজ্ঞানী। মেক্সিকো উপসাগরে তেল বিপর্যয়ের ঘটনার 5 বছর পর যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে রাজি হল বিপি। প্রায় 2000 কোটি মার্কিন ডলারের সমঝোতা। এবং প্রস্তুতি ম্যাচে ফতুল্লায় দক্ষিণ আফ্রিকার পেসারদের দাপটে মাত্র 99 রানে গুটিয়ে গেল বিসিবি একাদশের ব্যাটিং লাইন আপ। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।